নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুয়ারে রিপোর্টার নিয়ে রয়েছি আজ আমি অনিন্দিতা। আর শুরুতেই আমরা নজর রাখবো যে খবরের দিকে। গ্রামবাসীদের জন্য দুটি সরকারি ভেসেল, আর সেই ভেসেলও দখল করে নিয়েছিল শাহজাহান বাহিনী, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে আরো অভিযোগ উঠছে। সরকারি ভেসেল, সেই সরকারি ভেসেলেই চলতো মদ মাংসের আসর, এরকম আরো অভিযোগ উঠছে, অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। ঠিক কি কি অভিযোগ হয়েছে সেখান থেকে, কি কি করতেন শাহজাহান ও তার সাকরেতরা, এবং সরকারি ভেসেল দখল করে কি কি করতেন তারা, জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? দেখো, 2018 সালে রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই দুর্গম এলাকা অর্থাৎ সন্দেশখালী, ধামাখালী, ভাঙাতুষখালী, জিলিয়াখালী সহ একাধিক যে দুর্গম এলাকা রয়েছে, একাধিক দ্বীপ এলাকা রয়েছে, তার জন্যই কিন্তু রাজ্য সরকার 2018 সালে দুটি ভেসেলের ব্যবস্থা করেছিল। অর্থাৎ এই যে পরিবহন ব্যবস্থা, অর্থাৎ মানুষের যাতায়াতের জন্যই সেই ভেসেল দেওয়া হয়েছিল। কিন্তু সপ্তাহখানিক সেই ভেসেল সাধারণ মানুষের জন্য দেওয়া থাকলেও পরবর্তীকালে সেই ভেসেলের থাবা বসা, সেই ভেসেল সরাসরি কবজায় নেয় শেখ শাহজাহান বাহিনী। দুটি ভেসেল, একটি হচ্ছে শেখ শাহজাহান বাহিনী নিজে ব্যবহার করতেন, অন্যটি তার সাকরেতরা ব্যবহার করতেন। অর্থাৎ এই যে বিভিন্ন দ্বীপ এলাকা বা নদীমাতৃক এলাকা, সেখানেই কিন্তু এই সরকারি ভেসেল নিয়ে তারা ব্যবহার করতেন, সাধারণ মানুষের জন্য কোনো ব্যবহার করতে দিতেন না। এবং সেখানেই চলতো মদ থেকে শুরু করে বিভিন্ন রকম মদ মাংসের আড্ডা, সব কিন্তু এই ভেসেলেই চলতো, এমনটা অভিযোগ করছে গ্রামবাসীরা। ফলে তা নিয়ে কিন্তু ক্ষোভও দেখিয়েছেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। এবং এই ভেসেল যখন পরিষেবা দেওয়া হয় তখন 1 টাকা একেবারে পারাপারের জন্য 1 টাকা ধার্য করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই ভেসেল, সরকারি ভেসেল যেমন কবজা করে নিল শাহজাহান বাহিনী, অন্যদিকে সেখানে কিন্তু ভুটভুটির ব্যবস্থা করে দিল এবং সবটাই তাদের মনের মতন লক্ষ্যে এখানে বসানো হলো এবং সেটি 1 টাকার পরিবর্তে 3 টাকা নেওয়া হলো। এবং এই কেন 3 টাকা নেওয়া হচ্ছে, এলাকার মানুষ যখন প্রতিবাদ করে বিভিন্ন রকমভাবে তাদের মানসিক অত্যাচার, সামাজিক অত্যাচার করেছেন, এমনটা অভিযোগ। বলে সেই যে বিশাল দুটি ভেসেলের ব্যবস্থা করেছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্রায় বছর খানিক আগে, 1 বছর আগে পর্যন্ত তারা ব্যবহার করতেন 2018 সাল থেকে। সেগুলো কিন্তু কিছুটা সমস্যার জন্য সেগুলো এই মুহূর্তে ভাঙাতুষখালীতে রাখা হয়েছে, এমনটা বলছেন এলাকার বিধায়ক। তার দাবি যে কিছু প্রবলেম হয়েছিল, সেগুলো ঠিক করানো হয়নি, তার জন্য সেখানে রাখা হয়েছে। কিন্তু গ্রামবাসীর যেটা দাবি, সবটাই কিন্তু তিনি কবজা করেছিলেন এবং জোর করে মানুষের কাছ থেকে 3 টাকা নেওয়া হচ্ছিল, 1 টাকার পরিবর্তে 3 টাকা। ফলে তাও প্রতিবাদ করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। ফলে সরকারি ভেসেলও কবজা করেছে, সরকারি ভেসেলও এখন নিজের কাছে নিজের মতন করে ব্যবহার করেছেন, এমনটা এলাকার মানুষ বারবার অভিযোগ করেছে। কিন্তু অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি, এমনটাও এলাকার মানুষের দাবি। একেবারে, এবং এলাকার মানুষ তারাই বলছেন মাত্র 2 মাস সেই ভেসেলে চড়তে পেরেছিলেন তারা। কি বলছেন স্থানীয়রা, একবার শোনাবো তাদের বক্তব্য। কদিন চড়েছেন আপনারা? কদিন, ওইরকম 2 মাস। তারপর তো ডাঙায় উঠে আছে, কেড়ে নিয়েছে। ওরাই চাপতো, ওরা যদি কোনো জায়গায় বেড়াতে যেত, কি করতো, ওরাই চাপতো, মদ মাংস খেত, ওখানেই খেত। 1-2 দিন চালিয়ে পয়সাটা বাড়িয়ে আর ব্যবহার করা হয় না। শাহজাহানের লোকজন ব্যবহার করতো, শাহজাহান ব্যবহার করতো। তাহলে সরকারি ভেসেল এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ, নষ্ট হচ্ছে। আর সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন এই ভেসেলে প্রবলেম ছিল, যে জন্য সেগুলি পড়েছিল। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, ভেসেল তখন চলতো, এখন ভেসেলগুলো খারাপ। আমরা রিকোয়েস্ট করেছিলাম সারাই করার জন্য, কিন্তু যেহেতু এরা ঘাট মালিক যারা আছে তারা সেভাবে খরচা করতে পারছে না বলে হয়নি, হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি। সন্দেশখালীতে এবার জল সমস্যায় নজর দেওয়া হলো। কর্ণখালীতে দীর্ঘদিনের খাবার জলের সমস্যা এবং গ্রামে 100টি পরিবার যাদের একটি মাত্র কল, সেখানে ভরসা। এলাকার প্রাথমিক স্কুলের কল, তার উপরে কিন্তু ভরসা ছিল গ্রামবাসীদের। তবে এবার অবশেষে জলের সমস্যা মিটতে চলেছে। ঠিক কি পদক্ষেপ করা হচ্ছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত বলবে, অমিত, এই সমস্যা মেটাতে কোন কোন পদক্ষেপ করা হচ্ছে, কিংবা কতদিনের মধ্যে এই সমস্যা মিটতে চলেছে? কর্ণখালী শুধু নয়, কর্ণখালীর পাশাপাশি সন্দেশখালী 2 নম্বর ব্লকের একাধিক জায়গাতে পানীয় জলের সমস্যা বড় সমস্যা, এবং দীর্ঘদিনে তাদের দাবি ছিল পরিশ্রুত পানীয় জলের। সেই মোতাবেক প্রশাসনের তরফে কিন্তু ব্যবস্থা করা হলো। পিএইচই দপ্তরের তরফে সমস্ত বাড়িতে পানীয় জলের পাইপ লাইন কিন্তু পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। কর্ণখালী গ্রামে আজকে প্রতিটি বাড়িতেই
পাইপলাইন পৌঁছে গিয়েছে এবং যেটা বলা হচ্ছে প্রশাসনের তরফে যে দিন কয়েকের মধ্যেই কিন্তু তাদের বাড়িতে পরিশ্রুত পানীয় জল কিন্তু পৌঁছে যাবে। শুধুমাত্র এই যে পাইপলাইন বা কল বসানো হচ্ছে এমনটা নয়, এলাকাতে কিন্তু বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আমরা জানতে পেরেছি প্রশাসন সূত্র থেকে 14 থেকে 15টি জায়গাতে টিউবওয়েল বা নলকূপ বসানোর কিন্তু কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এবং আজকে কর্ণখালী এলাকাতে কিন্তু সেই কাজ আমাদের ক্যামেরাবন্দি হয়েছে। সেক্ষেত্রে প্রতিটি বাড়িতে, কর্ণখালী এলাকার প্রতিটি বাড়িতে আজকে পাইপলাইন পৌঁছে গিয়েছে এবং সেখানেও কিন্তু টিউবওয়েলের কাজ কিন্তু চলছে। কারণ এই গ্রামে প্রায় 100টি পরিবারে বসবাস রয়েছে। তারা এতদিন নির্ভর করতেন স্থানীয় যে একটি প্রাইমারি স্কুল রয়েছে, সেই প্রাইমারি স্কুল থেকে তাদেরকে জল আনতে হতো। সেই জায়গাতে কিন্তু বিভিন্ন সময় তাদের দীর্ঘ লাইন দিতে হতো, তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো। তো মাঝে মাঝে জলস্তর যখন নেমে যেত সেখানে কিন্তু জল পেতে তাদের কষ্ট হতো। সেই জায়গা থেকে এই নতুনভাবে যে তাদের বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া, তাতে কিন্তু তারা বেজায় খুশি, তারা কিন্তু যথেষ্ট খুশি এবং তারা আশাবাদী যে আর কয়েকদিনের মধ্যে তাদের বাড়িতে পানীয় জল আসবে। বেশ। নোনা জল, এই নোনা জলে তাদের যে পানীয় জলের সমস্যা তা দীর্ঘদিনের। তবে এবার অর্থাৎ যখন নতুন করে টিউবওয়েল সেখানে বসানো হবে তারপর তাদের সমস্যার সমাধান হবে, এমনটাই আশাবাদী স্থানীয়রা। তাদের বক্তব্য একবার শোনাবো। জলের জন্য আমাদের খুব অসুবিধা। নোনা এলাকা ঘেরি সব ফিশারি করে ফেলেছে। নদীতেও জল নোনা, আবার এধারে পুকুর পুষ্কানিতে সে নোনা জল। ভালো লাগছে, এখান থেকে জল আনতে আর স্কুলের এখানে যেতে হবে না। কল তো বসে গেছে, জলটা এখন আসুক। জল আসলে তো আমাদের ভালোই হবে, আমরা গরিব মানুষ। হ্যাঁ, আমরা তো দরখাস্ত দিয়ে দাবি করেছিলাম কলের জন্য। টাইম করে জল আসলে যা একটু সবজি টবজি করতে পারবো আমরা, সব তো কিনে খেতে হয় আমাদের, সব নোনা জায়গা। প্রায় 100 বাড়ি রয়েছে, লাইন দিয়ে জল নিয়ে আসতে হতো, খুব সমস্যা হতো। ভালো লাগছে। দাবি পূরণ হলো? হ্যাঁ, দাবি পূরণ হয়েছে। পিএইচই ডিপার্টমেন্ট থেকে মানে আন্ডারলাইন মানে ওয়াটার পাইপ মানে কাজ হয়ে গেছে। এবার হয়তো জলটা হয়তো কিছু কিছু জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। জল অলরেডি 40% 50% জল অলরেডি শুরু হয়ে গেছে এবং ওনারা ফিল্ডেও আছে, টেস্টিং করছে। এটা প্রত্যেকটা জীবিতেই। এবং রিসেন্ট আমাদের সন্দেশখালীতেই কর্ণখালী প্রাইমারি স্কুল, ওখানে একটা লোকাল লোকেদের ডিমান্ড ছিল, ওখানে টিউবওয়েলটা আজকে শুরু হয়েছে। এছাড়াও বেড়মজুর পশ্চিমপাড়া একটা প্রাইমারি স্কুল ছিল, ওখানেও জলের প্রবলেম ছিল, ওখানেও আজকে পিএইচই দপ্তর থেকে সমস্ত মালপত্র নেমে গেছে এবং কাজ শুরু হয়ে যাচ্ছে। ভাইরাল বক্তব্য, বিজেপিতে সেই ভাইরাল বক্তব্য নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হচ্ছে। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, তার বক্তব্যেও রীতিমতো ভাইরাল হয়েছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি। মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্তর বিরুদ্ধেও। ঠিক কি অডিও, যে অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, বিধায়কের সেই অডিও আপনাদের শোনাবো আগে। তত্ত্ব পরিষদ লাইন চলছে সারা পশ্চিমবাংলায়, যার জন্য বাচ্চাদেরকে বসে দিয়েছে। যাদের সাংগঠনিক বদন্যত আছে তাদেরকে কোনো কিছু জানাবে না, জানতে দেবে না, এই একটা ব্যাপার আছে আর কি। যেমন আমাদের লোকসভার যিনি সাংসদ তথা মন্ত্রী, তিনি আপনার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে পর্যন্ত তোলা দায় করেন। এই যে তোলা দায় করার ভিতরে একটা ভদ্র তোলা দায় করে, যাকে বলে ভদ্রমতার মুখোশ নিয়ে, তিনি সর্বত্রই ঠিক এরকম জিনিসটাই করেছেন, সর্বত্রই করে রেখেছেন এরকম। টোটালটাই চলে গেছে, পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই। ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না। সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে। নীলাদ্রি শেখর দানার বক্তব্যে পাল্টা তদন্তের হুঁশিয়ারি, বিধায়ককে হুঁশিয়ারি বিজেপির সাংসদ সুভাষ সরকারের। ভারতীয় জনতা পার্টির মধ্যেও একজন উচ্ছৃঙ্খল বিধায়ক, আর তাই রাজ্য সভাপতি সম্পর্কে মন্তব্য করছে, সাংসদ সম্পর্কে মন্তব্য করছে, আর নিজের সাংসদ হিসেবে মনোনয়ন নিশ্চিত করে লোকের কাছে বলছে। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি কোনো মতেই নয়। অডিওর সত্যতা তো আমরা যাচাই করব, আর এটাও নিশ্চিত ভারতীয় জনতা পার্টিতে উচ্ছৃঙ্খলকেও শৃঙ্খলাপরায়ণ করার মেকানিজম আছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত, যাব প্রিয়ব্রতর কাছে। তবে তার আগে এই ভাইরাল বক্তব্য, সেই বক্তব্য কিন্তু অস্বীকার করেছেন বিজেপির বিধায়ক। সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এগুলোকে অন্তর্কলহ লাগানোর জন্য এসব চলছে চক্রান্ত। সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এগুলোকে অন্তর্কলহ লাগানোর জন্য এসব চলছে চক্রান্ত।
যাব প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, এই যে বক্তব্য, যে অডিও ভাইরাল হয়েছে, তবে তিনি কিন্তু বলছেন যে এই অডিও তার নয়, তিনি রীতিমতো অস্বীকার করছেন। অপরদিকে সুভাষ সরকার তিনি বলছেন তদন্ত হবে, তিনি উচ্ছৃঙ্খল বলছেন। তাহলে বিজেপির দল কি মনে করবে, কোন কথাটা বিশ্বাস করবে? দেখো অনিন্দ্য, যে অডিও ফোন ইন ভাইরাল হয়েছে এবং সেখানে কিন্তু যেভাবে সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের নাম করে তিনি বলছেন যে তোলাবাজি করছেন ভদ্র মানুষের সেজে, এবং তার পাশাপাশি তিনি বলছেন আমি বিজেপির পক্ষ থেকে প্রার্থী হব, যেখানে লকেট সুভাষ হলে কিন্তু জিততে পারবে না। এর পাশাপাশি বলছেন যে সুকান্ত মজুমদার কতটা চেনেন বাঁকুড়াকে, অনেকগুলি অভিযোগ এই অডিও ক্লিপে দেখা যাচ্ছে, এবং সেখানে কিন্তু খণ্ডন করার চেষ্টা করছেন বিধায়ক জেনির, যার অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে। কিন্তু সুভাষ সরকার যার বিরুদ্ধে এই অভিযোগ করছেন, যাকে এই তোলাবাজ বলছেন, সেই সুভাষ সরকার বলছেন অডিও ক্লিপিংয়ের সত্যতা আমরাও যাচাই করিনি, বিজেপিও বলছে যে যাচাই করা হবে এবং তারপর ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছৃঙ্খল বিধায়ক, এই ধরনের একটা বক্তব্য এসছে সাংসদের পক্ষ থেকে, এবং তার পাশাপাশি তিনি দাবি করছেন উচ্চাকাঙ্ক্ষী, মানে তার বিধায়ক হয়ে স্বাদ মিটছে না, সে চাইছে আরও বড় কিছু হতে, সাংসদ হতে, যেখানে তিনি অডিও ক্লিপিংয়ে দেখা যাচ্ছে তার মুখ থেকে বেরিয়ে আসছে নাম নির্দেশিকার দ্বারা ঘোষণা হয়ে গেলেই সব কিছু হয়ে যাবে। সেখানেই তিনি বলছেন যেখানে দলের রাজ্য সভাপতি, যেখানে তিনি জেলা সভাপতি এবং সাংসদকে তিনি মানেন না এমন একজন উচ্ছৃঙ্খল বিধায়ক, তার অডিও ক্লিপিং কিন্তু পাঠানো হবে, ফরেনসিক টেস্ট হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে। বিজেপির এই যে বিধায়ক এবং সাংসদের এই যে কলহ, এই কলহ কিন্তু আবার প্রকাশ্যে চলে এসছে। এর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত বিজেপিরা, এবং এই যে ক্লিপিং সামনে আসা এবং বিধায়ক দ্বন্দ্ব, সাংসদের দ্বন্দ্ব, এতে কিন্তু দলীয় মনোবল কিছুটা হলেও ধাক্কা খাবে, এটা কিন্তু বলাই যায় অনিন্দিতা। বেশ, ধন্যবাদ। 2024-এর লোকসভা ভোট তার দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এবং হুগলির ছবি দেখাবো আপনাদের। হুগলিতে নির্বাচনের আগেই দেওয়াল লিখন বিজেপি, এবং সেখানে 3 জনের নাম দেওয়া হচ্ছে। সুবীর নাগ, তাকে ভোট দিতে বলা হচ্ছে। গৌতম চ্যাটার্জি, তার নাম এসছে প্রার্থী হিসেবে। ডক্টর ইন্দ্রনীল চৌধুরী, ভোট দিন তাকে, এমনটাই কিন্তু দেওয়াল লিখন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এক কেন্দ্রে বিজেপির 3 প্রার্থী। যদিও সেই দেওয়াল লিখনের নাম নেই বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রানা। রানা, এই যে একই কেন্দ্রে 3 জন প্রার্থী, তাহলে কোথাও কি একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যে এই 3 জনের মধ্যে কাউকে একজনকে প্রার্থী করতে হবে? হ্যাঁ নন্দিতা, দেখো এখনো কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়নি কোনো প্রার্থী তালিকা, কিন্তু তার আগেই মানে হুগলির চুঁচুড়া শহরে বেশ কিছু জায়গায় আজকে সকাল থেকে মানে দেখা গেল 3 জন প্রার্থীর নাম, যেখানে 2 জন হচ্ছে জেলার মানে প্রাক্তন সভাপতি আছে সুবীর নাগ ও গৌতম চ্যাটার্জি, মানে অপরদিকে আছে ডক্টর ইন্দ্রনীল চৌধুরী। ফলে এই 3 জনের নাম কিন্তু দেয়াল লিখন হয়েছে। আর হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘিরে কিন্তু এর আগেও এই চলতি মাসের 4 তারিখে শ্রীরামপুর শহরে মানে বেশ কিছু জায়গায় মানে পোস্টার মানে ফেলা হয়েছিল, যে পোস্টারে লেখা হয়েছিল পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে মানে কোনোভাবে প্রার্থী করা যাবে না, আমরা শ্রীরামপুরে ভূমিপত্র যাই। ফলে এই যে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘিরে এখনও যেখানে লোকসভার কোনো প্রার্থী ঘোষণা হয়নি, তার আগেই যে বিজেপির দলীয় কন্দল যে চরমে, তা কিন্তু আজকের এই যে ঘটনা থেকে প্রমাণ হয়ে গেল যে একটার কেন্দ্রে 3 জন প্রার্থী, তারা আবার বিজেপির মানে প্রাক্তন সভাপতি ও একজন কর্মী। ফলে এই যে দেয়াল লিখন পোস্টারিং, এইটা নিয়ে কিন্তু একটা বিজেপি অন্দরে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কে হবেন হুগলি লোকসভা কেন্দ্রের মানে প্রার্থী? কারণ কিছুদিন আগেই সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি কিন্তু লোকসভা প্রার্থী হবার মানে ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে প্রার্থীর এখনো নাম ঘোষণা হয়নি, অথচ সাংসদের নাম নেই, মানে কিন্তু ওই যে বিজেপির মানে পদ্ম যে চিহ্ন, সেখানে কিন্তু 3 জন হচ্ছে বিজেপির মানে কর্মী নেতার নাম জড়িয়ে গেল। ফলে এইটা নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি হচ্ছে যে এই ভোটের আগে, নির্বাচনের আগে তৃণমূল একটা দলের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। মানে পাশাপাশি কিন্তু তৃণমূল কিন্তু মানে কটাক্ষ করেছেন
আসলে তা নয়, একদম পয়সার খেলা। যে মানে প্রার্থী হবে তিনি এই লোকসভা কেন্দ্র থেকে পয়সা পাবেন। ফলে নিজেদের মধ্যে দলীয় কোন্দলের যে কাজিয়া তা কিন্তু স্পষ্ট হয়ে গেল আজকের এই চুঁচুড়ার যে দেয়াল লিখন কেন্দ্র করে। অনিন্দিতা। বেশ বেশ, ধন্যবাদ রানা। যারা লকেট চ্যাটার্জিকে হারাবে এরকম একটা দিবা স্বপ্ন দেখছিল, তাদের স্বপ্নে কোথাও চির ধরেছে। তাই নানাভাবে নিজেদের মধ্যে ফাটল ধরাতে এ ধরনের কার্যকলাপ করছে। বিজেপি আরও সংঘবদ্ধ হচ্ছে। আগেরবার যে মার্জিনে আমরা জিতেছিলাম প্রায় 85,000 ভোট, খুব দার্থহীন ভাষায় বলছি আমরা 1.5 লক্ষ ভোটে এই লোকসভায় জিতবো। আমাদের দলে এ গোষ্ঠী ও গোষ্ঠী সে গোষ্ঠী তাকে দেওয়া এরকম কোনো ব্যবস্থা নেই। আর এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূল ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করেই পরিবারের মধ্যে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। কি বলছেন তিনি শুনুন। তৃণমূল মানে একদম ষড়যন্ত্র করে তারা একটা তৈরি করতে চেষ্টা করছে, আমাদের পরিবারের মধ্যে একটা মানে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। এটা আমাদের কোনো লোকজন এটা করেনি, পরিষ্কার মানে বিভ্রান্তির সৃষ্টি করবার জন্য লোকসভা ভোটের আগে ক্যান্ডিডেট নাম অ্যানাউন্স করার আগে এটা করা হচ্ছে। ওপর থেকে নিশ্চয়ই অফিসিয়ালি নাম ডিক্লেয়ার করা হবে, তখন সবাই জানতে পারবে। এবং এই বিষয়টি কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল বলছে যে লকেট চট্টোপাধ্যায়কে বিজেপি একেবারেই কেউ তাকে মনেই করে না, কিন্তু তা সত্ত্বেও লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের উপরে দায় চাপাচ্ছেন। কি বলছেন তিনি শুনুন। বিজেপির দেয়ালে লিখছে তারা নাকি প্রার্থী। লকেট নিজেও তো বলেছে যে আমি প্রার্থী দলের সম্মতি ছাড়া। আজকেই লকেট দেবীর মিটিং ছিল, 30টা মন্ডল আছে, 3টে মন্ডল এসছে, ওকেই বিজেপির কেউ মানে না। ও আবার বলছে তৃণমূল তৃণমূল। তৃণমূলের ছায়া দেখে ডরাচ্ছে, কারণ আমার কাছে তো 22,000-এ হেরেছে, এবার লোকসভায় 4 লক্ষে হারবে। আর এবার এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবি দেখাবো। পদ্ম প্রার্থীর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে। এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে এবং সেখানে পদ্ম প্রার্থীর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, পদ্ম প্রার্থীর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে, কত টাকা নেওয়া হয়েছে, কি কি অভিযোগ তুলছেন? দেখো অনিন্দা, একেবারে তোমাকে জানিয়ে রাখি যে এগরা 2 নম্বর ব্লকে যে সর্বোদয় গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে গত পঞ্চায়েত ইলেকশনের সময় সেখানে তরুণ গিরি নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু পঞ্চায়েত প্রার্থী হয়েছিলেন বিজেপি থেকে। সেক্ষেত্রে কী হয়েছে, তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে তারই দলের কর্মী মণ্ডল সভাপতি, যেখানে দেবকুমার আচার্য এবং শীতাংশু জানা নামে পরিচিত সেই বিজেপির নেতা। তাদের এই যে দাঁড়িয়েছিল অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে তাদের কাছ থেকে 50,000 টাকা কেন নিয়েছে? কারণ হচ্ছে তারই কিন্তু যে একই দলের বিজেপির সমগোত্রীয়, যেখানে নির্দল প্রার্থী হিসাবে তাদেরই দলের একজন প্রার্থীকে দাঁড় করানো হয়েছে। সেক্ষেত্রে কি যে সেই যে মণ্ডল সভাপতি এবং যে দেবকুমার আচার্য এবং যে শীতাংশু জানা, তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, কারণ যে তাকে জিতিয়ে দিবে এবং সেই নির্দল প্রার্থীকে তাকে সেখান থেকে তাকে নমিনেশন তুলে নেওয়ার জন্য মানে সুপারিশও করে দিবেন বলে এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন। সেক্ষেত্রে কি হয়েছে যে এই 50,000 টাকা দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের ভোট, সেই ভোট পেরিয়ে যায়, তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েতে সেই 50,000 টাকা পাননি। বারবার বলেও কিন্তু এই 50,000 টাকা পায়নি। সেক্ষেত্রে কারণ কেন পাননি, যেখানে তিনি যে দাঁড়িয়েছিল তাকে জিতিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু জিতাতে পারেননি। সেই ক্ষেত্রে সে বারবার ফোনে জানিয়েও কোনো লাভ হয়নি। তারপরে তারা কি করেছে, এই তরুণ গিরি, যেখানে রাজ্য নেতৃত্ব বিজেপি যে রাজ্য নেতৃত্ব সব রয়েছে, তাদেরকে কিন্তু মেলের মাধ্যমে চিঠি তাদের অভিযোগ দায়ের করেন। সেক্ষেত্রে তার যে দাবি যে এই যে দলের মধ্যে থেকেই যে কুরুচিকর এবং যে টাকা অর্থাৎ টাকা লোপাট করছে যে দলের কর্মীদের কাছ থেকে, তার অভিযোগ যে উপযুক্ত শাস্তি এবং কিন্তু তাকে দল থেকে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি করেছেন এবং তার পয়সা যেন ফেরত পাওয়া যায়। এই নিয়ে সত্যি কিন্তু যেখানে যে লোকসভা ভোটের আগে যে পঞ্চায়েতের নির্বাচনের রেস, কিন্তু লোকসভা ভোটের আগে এগরা শহরে অর্থাৎ এগরা 2 পঞ্চায়েত সমিতি এলাকায় এই রেস পড়াতেই রাজনৈতিক মহলেই কিন্তু শোরগোল পড়ে গেছে। অনিন্দিতা, বেশ, এবারে এসে বলে যে একটা কাজ করতে হবে, তোমাকে 50,000 টাকা দিতে হবে। এটা বলেছে শীতাংশু আর দেবতা আচার্য, দুজনেই বলেছে। তারপরে এই টাকাটি নিয়ে গেল আর আমি নমিনেশন ফাইল করলাম, ইলেকশনে প্রতিদ্বন্দ্বীও করলাম, কিন্তু ওদের সঙ্গে সমানে কোনো কাজই তো করলো না। ওই যে যারা দলবিরোধী কাজ করলো তাদের সঙ্গে সমানে আতাত করলো এবং তারপরে কি আর হয়েছে, এই টাকা আমার আর ফেরত আসছে না।
আমার কাছে কোনো রিপোর্টই নেই, কারণ আমার তো এই বিষয়টা জানাই নেই। তরুণগিরি কে, কোথাকার লোক, কি ব্যাপার, সে যদি, আমি তো মন্ডল সভাপতি আছি, তার যদি কোনো প্রবলেম থাকে সে তো আমাকে বলতে পারতো, কিংবা এখানে কাছাকাছি জেলা সভাপতি আছে তাকে জানাতে পারতো। ও কে বা কিভাবে কারা কি করছে না করছে সে তো আমার কাছে রিপোর্ট এখনো আসেনি। তা আসলে যখন অভিযোগ জানিয়েছে উপর নেতৃত্বের কাছে, যখন রিপোর্ট আমার কাছে আসবে তখন আমি কিছু বলার বিষয় আছে। এবার নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে মেয়রের গণতান্ত্রিক বার্তা, বামেদের ওয়াকআউট রুখলেন গৌতম দেব। শিলিগুড়ি পুরসভায় বোর্ড মিটিং এ বচসা হয় এবং সেখানেই বচসায় জড়িয়ে পড়েন বাম ও তৃণমূল কাউন্সিলররা। আর এই বচসার পর বামেদের ওয়াকআউট, সেই ওয়াকআউট কিন্তু রুখে দিলেন মেয়র। মেয়রের অনুরোধে ফের সভায় যোগ দেন বামেরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। একেবারে অন্যরকম ঘটনা, ওয়াকআউট রুখলেন এবং গণতান্ত্রিক বার্তা দিলেন। একেবারে তাই। দেখো, আমরা জানিয়ে রাখি যে গত সপ্তাহে যখন শিলিগুড়ি পৌরসভার বাজেট নিয়ে আলোচনা হয়, সেই আলোচনায় কিন্তু বিরোধীরা অর্থাৎ বাম, বিজেপি এবং কংগ্রেস তারা কিন্তু ওয়াকআউট করে বেরিয়ে আসে। কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসের যে বোর্ড সভা, সেই বোর্ড সভাতে কিন্তু একই রকমভাবে বিরোধীরা সরব হন যে তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না। তারা যেসব ইস্যু এই বোর্ড সভা তুলে ধরেন তখনই তাদের থামিয়ে দেওয়া হয় শাসক কাউন্সিলরদের পক্ষ থেকে। আজও যেমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে যখন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী তখন মোশন আনছিলেন, সেই সময় তৃণমূল কাউন্সিলর অলোক ভক্ত তাকে টিটকারি করেন এবং তাকে কটূক্তি করেন, এবং তার সেই সময় কিন্তু উত্তেজিত হয়ে পড়েন বাম কাউন্সিলর এবং একে অপরের সঙ্গে বাম এবং তৃণমূল কাউন্সিলরদের মধ্যে ব্যাপক বচসা হয়। এবং সেই সময় বাম কাউন্সিলর তারা এই যে সভা, বোর্ড সভা, তার ছেড়ে যখন বেরিয়ে যাওয়ার মুখে পড়েন, যে তারা ওয়াকআউট করবেন বলে যখন তারা বেরিয়ে যান, সেই সময় দেখা যায় যে মেয়র তার চেয়ার ছেড়ে তিনি উঠে দাঁড়ান এবং বাম কাউন্সিলরদের যে ওয়াকআউট তা কিন্তু তিনি রুখে দেন। আর বোর্ড সভার যে তিনি লিডার, সেই প্রকৃত লিডারের পরিচয় কিন্তু দিলেন আছে মেয়র, এবং তিনি সাফ জানিয়েছেন যে এইভাবে যদি একই তো বিরোধীদের সংখ্যা তুলনায় কম, তাও যদি এই বোর্ড সভাগুলিতে বিরোধীরা না থাকে, একের পর এক বোর্ড সভা যদি তারা গড়হাজি তারা এভাবে ওয়াকআউট করে বেরিয়ে যায়, তা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা বাজে বার্তা বহন করবে। সেই বার্তা যাতে রাজ্যে অন্যরকম বার্তা পৌঁছায়, সেই জন্যই কিন্তু মেয়রের এই উদ্যোগ, এবং তিনি যে বোর্ড সভার লিডার, সেই প্রকৃত লিডারের পরিচয় দিয়েই আজ বামেদের ওয়াকআউট তিনি রুখে দিলেন। এবং মেয়রের যে এই ভূমিকা তার কিন্তু প্রশংসা করেছেন বাম পরিষদীয় নেতা মুন্সি নুরুল ইসলাম থেকে অন্য বাম কাউন্সিলররা। তবে তারা বারবার জানিয়েছেন এই ধরনের বোর্ড সভা যেন বিরোধীদের কণ্ঠ রোধ না করা হয়, তাদের জন্য বলার সুযোগ দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা মেয়রের কাছে রেখেছেন এবং জানিয়েছেন তারা নিজেদের দাবি প্রতিটি সভাতে যারা রাখতে পারে সেই বিষয়ে তিনি সচেতন হবেন। বেশ, একটা বোর্ড মিটিংয়ে উনি তো চায়ের কাপ ভেঙে চুরে দিয়ে উনি বয়কট করে বেরিয়ে গেছিলেন। অতীতে বিরোধীরাও বিভিন্ন ইস্যুতে বয়কট করেছে, আর আমাদের বয়কট করার কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি আমরা বোর্ড সভার মধ্যে থেকে আলোচনা করতে না পারি, তাহলে আমাদের বোর্ড সভায় থাকার অর্থটা কি? নীতিগত কিছু অবস্থান থাকলে আনপার্লামেন্টারি কথা বলছে, গালাগাল করছে, বসতে দিচ্ছে না, দ্যাট ইজ এ ডিমান্ডিং। এটা তো হয়, একটা কথা বললেই উত্তেজিত হয়ে বেরিয়ে যায়, মুশকিল। কি করব, যতটা পারছি ওদেরকে পার্টিসিপেট করানোর চেষ্টা করছি, করলে করবে, না করলে আর কি করতে পারবে। খবর এই মুহূর্তে নিবেদন করছে নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 সুপার মান্থলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 সুপার মান্থলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টেড। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद।
ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। আপনার বাড়ি গ্রিলের জন্য কোন স্টিল নেব বলুন তো? এখানেও আপনি বিয়েতে মন দিন, বাড়ির গ্রিলের জন্য সঠিক স্টিল বেছে দেবো আমরা। এসে গেল SRMB রিয়েল বিল্ড। সঠিক দামে পাবেন খাঁটি বিল্ডিং মেটেরিয়াল থেকে সেরা পরামর্শ। ও ছাড়া বাড়ির সবকিছু বেছে দেবে রিয়েল বিল্ড, বাড়ি তৈরির রিয়েল গাইড। आज मेरे पापा भारत फर्नीचर की फैक्ट्री खोल रहे हैं। वाह पापा, बधाई हो। बेटा बधाई मुझे नहीं, प्रधानमंत्री जी को दो, जो स्टैंड अप इंडिया जैसी योजना देकर हम वंचितों को खड़ा कर दिया, सम्मान से भर दिया। हाँ पापा, सैचुरेशन का जमाना है अब। सिर्फ इसी गांव का नहीं, हर गांव के वंचितों का हर बच्चा स्कूल जाता है, अब छात्रवृत्ति पाता है। डीबीटी ने अन्याय से बचाया है, शोषित को सम्मान दिलाया है। सैचुरेशन ने हौसला बढ़ाया है, अंत्योदय का प्रकाश फैलाया है, वंचित वर्ग के साथी है मोदी सरकार की गारंटी है। যখন অনেক চেষ্টা করার পরেও ঘুম না আসে এবং চোখ বন্ধ করলেই নানান চিন্তা আসে, কাজের প্রেশার, বাড়তে থাকা খরচ, তাহলে দাদা এটা ঘুমের সমস্যা নয়, স্ট্রেস থেকে হতে পারে অনিদ্রার মতো অনেক সমস্যা। তাই জন্যই হিমালয়া অশ্বগন্ধা। অশ্বগন্ধা আপনার কর্টিসল লেভেলকে কন্ট্রোল করবে আর হেলথকে রাখবে ফিট। এবার স্ট্রেস নয়, ডিস্ট্রেসড হন। Rashmi BOF TMT bar, the low carbon TMT bar made with BOF technology, gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT bar. বাবা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করে, ভারী ভারী জিনিস বয়, মাথার ঘাম পায়ে ফেলে, কনকনে শীতের সঙ্গে লড়াই করে। বাবা আমাদের শক্তিশালী করে, কিন্তু বাবাকে শক্তিশালী কে করে তোলে? মোদি বাবু। 1.5 গুণ MSP দিয়ে, কৃষক সম্মান উপহার দিয়ে, অনলাইন মার্কেট খুলে, ফসল বীমার কভারেজ বাড়িয়ে, ন্যানো ইউরিয়াতে বেশি শক্তি দিয়ে, ক্ষেত ও বাজারের মধ্যে সমন্বয় ঘটিয়ে। আমার বাবা শক্তিশালী হলে দেশও শক্তিশালী। ধন্যবাদ মোদি বাবু। শক্তিশালী কৃষক, মোদি সরকারের গ্যারান্টি। 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকা, মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে, আরো শক্তিশালী হয়ে। সাদা বা রঙিন কাপড় এখন জেল্লাদার পরিষ্কার নিমেষে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। মোদি সরকারের গ্যারান্টি, ভারত হবে দারিদ্র মুক্ত। 9 বছরে 25 কোটি মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন। আমাদের সংকল্প উন্নত ভারত। করা উচিত यार। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। अरे राजू बेटा, तूने नई बाइक ले ली? ऐसे ही तरक्की करो, खूब आगे बढ़ो बेटा। अरे चाची, सिर्फ मैं नहीं, मेरे जैसे 25 करोड़ लोग गरीबी से बाहर निकल चुके हैं, और मैं गारंटी देता हूँ कुछ सालों में अपने देश से गरीबी पूरी तरह खत्म हो जाएगी। गारंटी? कैसी गारंटी? अरे चाचा, मोदी की गारंटी।
अच्छा, अब तो गारंटी पूरी होने की भी गारंटी है। मुसीबतों की छुट्टी, मोदी की गारंटी, ओ मोदी की गारंटी। অরিত্র আর অর্পিতা দুজনেই ডগ লাভার্স, আর আজ বেঙ্গলি ম্যাট্রিমনির ইন্টারেস্ট ম্যাচিং ফিচার থেকে ওরা একে অপরের লাইফ টাইম লাভার্স। তাহলে বেঙ্গলি ম্যাট্রিমনি অ্যাপে আসুন, ইন্টারেস্ট অনুযায়ী সম্পর্ক তৈরি করুন। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। এখন থেকে 50 বছর পরে আমরা এইভাবে অফিসে যাব। 50 বছরে অনেক কিছু বদলে যাবে। শুধু বদলাবে না আপনার অফিস আর বাড়ির অপার অনুশক্তি তার, যা দেয় 50 বছরের লাইফ। এই তারের শক্তি অপার। मुझसे नहीं हो गया। उनको देख रहे हो क्या संगीत तक ये स्टेप सीख पाएंगे? ये खूबसूरत चिंता आप करिए, शादी के पर्सनल लोन की चिंता हम संभाल लेंगे विद इंस्टेंट अप्रूवल एंड ओवरड्राफ्ट लाइक बेनिफिट्स। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। मिलेगी सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। প্রতিশ্রুতি মতো জল পেল অযোধ্যা। অযোধ্যায় জলের ব্যবস্থার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 27শে ফেব্রুয়ারি তিনি বলেছিলেন যে অযোধ্যায় এবার জল পৌঁছে যাবে। মার্বেল লেকের জলকে পাইপ লাইনের মাধ্যমে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। 8টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হয়েছে। বলরামপুর, ঝালদা, বান্দোয়ান, রামচন্দ্রপুর, রঘুনাথপুর, বাগমুন্ডি, কালবানি, হাতামুড়া, বাকি কিছু রাখা হয়নি। আর সেই প্রতিশ্রুতি মতোই এবারে জল পেল অযোধ্যা এবং পাহাড়ে গ্রামে গ্রামে নলবাহিত পানীয় জল ব্যবস্থা করা হয়েছে। মার্বেল লেকের জল শোধন করে সরবরাহ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, মুখ্যমন্ত্রীর ঘোষণা, তারপরে কিন্তু বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে। কতটা খুশি সেখানকার বাসিন্দারা, কি বলছেন তারা? দেখো অনিন্দিতা, স্বাভাবিকভাবেই অযোধ্যার মানুষ একটা সময় বহু দূর থেকে 2-3 কিলোমিটার দূর থেকে ঝর্ণা থেকে বা একেবারে পাহাড়ি নদী থেকে কষ্ট করে জল নিয়ে আসতো। সেই দিন আর নেই। এখন তাদের সুখের দিন। বাড়িতে বসেই তারা জল পাচ্ছে, গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল। এবং অযোধ্যার মধ্যে যে লেক রয়েছে, মার্বেল লেক, সেখান থেকেই জল দেওয়া হচ্ছে পাইপলাইনের মাধ্যমে। এবং গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গত 27 তারিখ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবং আমরা দেখলাম একেবারেই গ্রামের অযোধ্যা গ্রাম
পঞ্চায়েতের প্রায় 62টি গ্রাম রয়েছে, তার অধিকাংশ গ্রাম প্রায় 52টি গ্রামের মানুষ ইতিমধ্যেই জল পাচ্ছে। তারা কেউ বাড়িতে জল পাচ্ছে, কারো একেবারে গ্রামে জল চলে এসছে। বেশ কয়েকটি গ্রামের মানুষ এখনো জল পাচ্ছে না। তার মূল কারণ হচ্ছে সেগুলো দুর্গম জায়গা, এখন সেখানে একেবারেই প্রশাসনকে হিমশিম খেতে নিয়ে হচ্ছে জল নিয়ে যেতে। ফলে স্বাভাবিকভাবেই সেই গ্রামগুলোতেও আগামী দিনে জল পেয়ে যাবে। ফলে অযোধ্যার যে জলের কষ্ট, জলের যে হাহাকার, সেই দিন শেষ। অযোধ্যার মানুষ এখন বাড়িতে বসে, গ্রামে বসেই জল পাচ্ছে এবং ভীষণ খুশি সেখানকার মানুষজন। এখন কি আর জলের কষ্ট আছে? না। কোথা থেকে জল পাওয়া যায়? টাইম কলে জল দেয়। টাইম কলে জল দেয়? এখন তো জল পাচ্ছ? কোথায় জল পাচ্ছ? ওই টাইম কলে। টাইম কলে দুবেলা। অযোধ্যা পাহাড়ের যারা বাসিন্দা তাদের এই জলকষ্ট একটা বিগত দিনে ব্যাপক আকারে ছিল, কিন্তু এটা আমাদের একটা অত্যন্ত আনন্দের বিষয়। দিদিকে বলতে জানিয়ে মিলল রাস্তা। ইসলামপুরে পথশ্রী প্রকল্পে 6টি রাস্তার উদ্বোধন করা হলো। ইসলামপুরের রামগঞ্জ এক পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে খারাপ রাস্তার অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি চঞ্চল। দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা এবং তারপর দিদিকে বলতে জানিয়ে সমস্যার সমাধান হলো। কি প্রতিক্রিয়া সেখানকার বাসিন্দাদের? দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শাস্ত্রীনগর যে বুথ রয়েছে, সেই বুথে দীর্ঘদিন ধরেই কিন্তু সেখানকার একাধিক রাস্তাঘাট কিন্তু খারাপ রয়েছে দীর্ঘদিন ধরে। এরপরে কিন্তু এই স্থানীয় যে বুথের বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বারবার পঞ্চায়েতের দ্বারস্থ বা তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হলেও কোনো কাজ কিছু হয়নি। ফলে বাধ্য হয়ে তারা কিন্তু সেই এলাকার বাসিন্দারা দিদিতে বলো যে টোল ফ্রি নাম্বার, সেই টোল ফ্রি নাম্বারেতে ফোন করে সেই এলাকার যে রাস্তাঘাটের সমস্যা, সেই সমস্যার কথা তুলে ধরে। এরপরে কিন্তু 1 মাসের মধ্যেই সেই রাস্তা কাজে কিন্তু আজকে শিলান্যাস করলেন জেলা সভাপতি কানাডার আগরওয়াল শুরু করে কিন্তু স্থানীয় যে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানরা। তবে তোমাকে জানিয়ে রাখি যে দিদিকে বলো এই যে রাস্তা, যে একটা দুটো রাস্তা নয়, মোট 6টি রাস্তার কাজ আজকে উদ্বোধন হলো। পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাগুলি কাজ হবে এবং 2,72 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাগুলি তৈরি হবে। তবে এই রাস্তা কাজ আজকে শিলান্যাস হওয়াতে কিন্তু বাসিন্দারা খুশি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এবং সভাপতি খুশি তারা। বেশ, সর্বসাকুল্যে 2,72 লক্ষ টাকা এই রাস্তাগুলি হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী রাস্তাশ্রী প্রকল্পে যে রাস্তাগুলোর অনুমোদন দিয়েছেন, এটা পথশ্রী প্রকল্পের আমরা বলতে পারি 3rd ফেজ। এখানে 6টা রাস্তা এই এলাকাতেই হচ্ছে। যারা এই শাস্ত্রীনগর এলাকাতে, যারা ওই সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে নিজের অসুবিধাটা জানিয়েছিলেন রাস্তাঘাট সম্বন্ধে, সবগুলাই এই স্যাংশন হয়েছে। মন্ত্রীর উদ্যোগে খাল সংস্কার। 40 বছর ধরে মোজা খাল এবার সংস্কার হচ্ছে। সবংয়ের খাল সংস্কারে বরাদ্দ করা হচ্ছে 9 কোটি টাকা এবং আজকে সেই কাজের সূচনা মানুষ ভূঁইয়ার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। এই যে খাল যেটি এতদিন ধরে সেখানে মজে রয়েছে, শেষ পর্যন্ত মানুষ ভূঁইয়ার হাত ধরে সেই সংস্কার হচ্ছে, সেখানে কৃষকরা কতটা উপকৃত হবেন? দেখো, ইতিমধ্যেই কিন্তু সবং এবং পিংলার খুশির হাওয়া চাষিদের মনে। তার কারণ দীর্ঘ 40 বছরের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হলো কিন্তু রাজ্যের মন্ত্রী, জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার হাত ধরে। দীর্ঘ 40 বছর ধরে পিংলার জামনা থেকে সবংয়ের বাড়জীবন পর্যন্ত যে মজে যাওয়া খাল, সেই খাল সংস্কারের উদ্যোগ নিল প্রশাসন এবং মন্ত্রীর দপ্তর থেকেই এই খাল সংস্কার করা হবে এবং যার জন্য বরাদ্দ করা হয়েছে 9 কোটি টাকা। আজকে জামনায় একটি আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করলেন মানস রঞ্জন ভূঁইয়া। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য সব্রাতি এবং বিডিও সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। তারা আজকে আনুষ্ঠানিকভাবে এর কাজের শুভ সূচনা করলেন এবং এতে কিন্তু কৃষক মহল যথেষ্ট খুশি, কারণ একরের পর একর জমি এবং কয়েক হাজার চাষি তারা কিন্তু সরকারিভাবে বিনামূল্যে জল পাবে। চাষিরা মানস ভূঁইয়া এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। বেশ, আর এবার নজর রাখবো খেজুরির দিকে। খেজুরিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ। বিজেপি কর্মীকে ধরতে গেলে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ উঠে। দেখুন সেই ছবি। এসডিপিওকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। ঠিক কি ঘটেছিল, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, কি ঘটেছিল, কেন এমন বিক্ষোভ দেখানো হচ্ছে?
গণ্ডগোলে অভিযুক্ত বিজেপি কর্মীদেরকে আজকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ এবং পুলিশ বাহিনী। সেখানে কিনা খেজুরির 2 নম্বর ব্লকের এই ঘটনা, যেখানে কিনা পুলিশ শাসক দলের কথায় বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে এসেছে এই অভিযোগ তুলে রীতিমতো মহিলা বিজেপি কর্মী সমর্থকরা হাতে লাঠি সোঁটা নিয়ে একেবারে পুলিশকে ঘিরে রেখে ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ দেখান। চরম উত্তেজনা দেখা যায়। আসলে কয়েকদিন আগে এই এলাকায় চোলাই মদ বা বেআইনি অবৈধ মদের ব্যবসা বন্ধের লক্ষ্যে কিছু বিজেপির মহিলা সংগঠনের নেত্রীরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। তারা অভিযোগ করছেন তারা যে এই বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের বিরুদ্ধেই পুলিশ অভিযুক্ত হিসেবে অভিযান চালিয়ে গ্রেপ্তারে এসেছিল। যদিও পুলিশ জানাচ্ছে যারা অভিযুক্ত প্রকৃত গণ্ডগোলে যুক্ত ছিল তাদেরই গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে, কিন্তু গোটা বিষয়টি ঠিক যেন একেবারে রণক্ষেত্রের চেহারা নিল এবং উত্তপ্ত হয়ে উঠল। সেখানে বিজেপি তৃণমূলের চাপানুতরও শুরু হয়েছে। তবে পুলিশ জানাচ্ছে আইন মেনেই পুলিশ কাজ করছে এবং গোটা বিষয়টা নিয়ে আবারও বলি তোমাকে, খেজুরি 2 নম্বর ব্লক এলাকায় এই উত্তেজনার ছবি ধরা পড়ে এবং রীতিমতো উত্তেজনা, অতিরিক্ত পুলিশ বাহিনীও ঘটনাস্থলে গিয়েছে। বেশ, ধন্যবাদ সুজয়। এবার দেখাবো কালিয়াগঞ্জের ছবি। কালিয়াগঞ্জে আবর্জনা স্তূপ, পুরসভার ভ্যাটের গাড়ি, সেখানেও ময়লা ভর্তি। এমন দৃশ্য কালিয়াগঞ্জ শহরের 6 নম্বর ওয়ার্ডে, জনবহুল এলাকা, কিন্তু রাস্তার দুধারে যেন ভাগাড় আবর্জনা স্তূপ। দেখুন সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মুক্তা। মুক্তা, এই ছবি কেন, এমন ছবি? পুরসভা প্রশাসন তারা কেন কিছু করছে না? অনিন্দিতা, তোমাকে বলে রাখি, কালিয়াগঞ্জের 6 নম্বর ওয়ার্ড অর্থাৎ রশিদপুর এলাকায় যে রাস্তা রয়েছে, সেই রাস্তা যে প্রচুর মানুষের যাতায়াত, সেখানেই যে পৌরসভার যে গাড়ি রয়েছে সেখানে কিন্তু একেবারে নোংরা পড়ে রয়েছে রাস্তার পাশে। আর সেই নোংরা থেকে দুর্গন্ধ ছড়ায় এবং ওই রাস্তা দিয়ে যারা চলাচল করে তারা কিন্তু কখনো নাকে রুমাল বা কাপড় বেঁধে কিন্তু চলাচল করতে হয়। এই অভিযোগ কিন্তু পৌরসভার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপরে কিন্তু পৌরসভা কোনো কথা, তাদের কোনো কাজ শুরু হয়নি। তবে যে ওখান থেকে অভিযোগ করছে যে এই পৌরসভার যে কাজ করছে এবং ঠিকমতো কাজ করছে না বলে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তবে পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে সে জানিয়েছেন যে এরকম যদি কোনো স্টাফের গাফিলতি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখব। কিন্তু কখন সেই কথা বলছেন, যখন সংবাদ মাধ্যম পৌরসভার চেয়ারম্যানকে যখন প্রশ্ন করা হয়, তার নজরে যখন আনা হয়, তখন কিন্তু এই কথা বলছেন। তাহলে তার আগে এই তাদের চোখে, পৌরসভার চোখে পড়েনি কেন? পাশাপাশি ওই এলাকায় যে মাংস কাটা হয় তার রক্ত থেকে শুরু করে বিভিন্ন আবর্জনা কিন্তু ওই জায়গায় পড়ে থাকে এবং ওখান থেকে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। আর তারাই যাচ্ছে অবিলম্বে এখান থেকে যেন নোংরা আবর্জনা সরিয়ে নেওয়া হয়। এখন পৌরসভা কবে এই নোংরা আবর্জনা সরাবে, এখন সেটাই কিন্তু কালিয়াগঞ্জবাসী অবশ্যই তা আমরা দেখবো। এবং সেখানকার মানুষজন নাকে রুমাল চেপে যাতায়াত করছেন প্রতিদিন। দেখুন সেই ছবিও দেখাবো, তাদের বক্তব্য শোনাবো। যে রোডটার এখানে যে খাসি কাটা হচ্ছে, তার পাশে যে আমাদের ওই নোংরা আবর্জনাগুলো ফেলা হচ্ছে, এটা তো পরিবেশ খুবই দূষিত হচ্ছে। 2 নম্বর যেভাবে এখানে ওপেন খাসি কাটা হচ্ছে, এই যে রক্ত ছড়াচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, তার আর যেগুলো আমাদের একটা নির্দিষ্ট জায়গা মার্কেটে আমাদের দোকান করা আছে, সেই নির্দিষ্ট জায়গাতে ওনারা যাক, ওনারা দোকানদারি করুন। আপনাদের মাধ্যমে আমি প্রত্যেক ব্যবসায়ী যারা খাসির মাংস যারা কাটে, যারা ব্যবসা করে, তাদেরকে আমি অনুরোধ করব। কোতুলপুরে ভরাট হয়ে যাওয়া পুকুর ফেরানোর কাজ শুরু হলো। পুকুর ফেরানোর কাজ ফিরিয়ে আনার উদ্যোগ পুকুর মালিকের। আমরা সেই খবর দেখিয়েছিলাম গত 12 জানুয়ারি, সেই খবর দেখিয়েছিলাম বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বাগরোল গ্রাম সংলগ্ন এলাকা, সেখানে পুকুর ছিল। আর এই পুকুর কিন্তু ভরাট করা হচ্ছিল, এমনটাই অভিযোগ উঠেছিল। তবে সেই পুকুর আবারও ফিরে পাওয়া যাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। নিউজ 18 বাংলার খবরের জের তাহলে বলাই যায়, সেই খবর দেখানোর পরে কি সেই কাজ সম্পন্ন হচ্ছে? একেবারে অনিন্দিতা, দেখো নিউজ 18 বাংলার খবরের জের। কারণ জানুয়ারি মাসে আমরা এই খবর দেখিয়েছিলাম, অভিযোগ উঠেছিল যে মালিক পক্ষ যে পুকুর রয়েছে এই পুকুর ভরাট করে দিচ্ছিল। কারণ এলাকার কৃষকরা দাবি জানাচ্ছিলেন যে এই পুকুরের যে জল, সেই জল দিয়ে সেচ কাজ হয় এবং তাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই কিন্তু কাজে লাগে এই পুকুরের জল। অবশেষে পুকুরের 4 সাইডে গাছ কেটে পুকুর মালিক সেই পুকুর ভরাট করে দেয়। আমরা খবর দেখাই 12 জানুয়ারি। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন, ভূমি দপ্তরের আধিকারিকরা সেখানে যায়
এবং যে পুকুর মালিক রয়েছে তাদেরকে কড়া বার্তা দেয় রীতিমতো যে পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। তারপরেই কিন্তু এবার পুকুর মালিকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একেবারে সেই খবরের জেরে পুকুর মালিক তিনি কিন্তু সেই পুকুর ভরাট আবারও সরিয়ে দিয়েছেন এবং সেই পুকুর ফিরে পাবেন প্রত্যেকে। এটা ওরা বলেছিল সব চাষিরা যে এটা পুকুর ছিল, তোমরা পুকুর বুঝিয়ে দিয়েছো, যার জন্য আমরা আবার ভালো করে সেই পুকুরটা রিপেয়ারিং করে কাটিয়ে পরে মাটিগুলো তুলে দিচ্ছি। তখন বলেছিল যে তোমাদের পুকুর কেটে দিতে হবে একটা। হ্যাঁ, এটা পুকুর ছিল, রেকর্ডে আছে, আপনি সেরকম পুকুর কাটিয়ে দেন। মানুষ মাঝখানে এটা পুকুর ছিল, ভরাট হয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে এমনি স্বাভাবিকভাবে কিছুটা ভরাট হয়েছিল, এবার ওনারাও কিছুটা ভরাটই করেছিল। প্রশাসন বলেছিল যে নিয়ম মতন যে পুকুর ছিল পুরাতন পুকুর আপনারা কাটনি করে দেন। ওনারা সেই প্রশাসনের মতন কথা শুনে প্রশাসনিকভাবে কাজটা করছে। আমাদের উপকার হবে, এখান থেকে জল শেষ করতে পারবো, জমিতে জল দিতে পারবো। এই পুকুরটা যে হচ্ছে এর জন্য আমরা খুব খুশি। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবি দেখাবো। পুষ্টির কেন্দ্র, সেই পুষ্টির কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। খিচুড়ির বদলে মিলছে সাদা ভাত, অধিকাংশ দিনই সবজি, ডিম অমিল। মালডাঙ্গা আইসিডিএস কেন্দ্রে রীতিমতো চাঞ্চল্য এবং অঙ্গনওয়াড়ি কর্মীকে তালাবন্দি করে বিক্ষোভ দেখানো হয়। বাচ্চারা কি সাদা ভাত খেতে পারে বলেন? সাদা ভাত দিবে, তার মধ্যে ডিম সিদ্ধ শুধু, তো ভাতের সাথে তো সবজি তো লাগবে, বাচ্চারা কি করে খাবে? তারপরে আগে নিয়ম দিতে শুধু ফেনে ভাত, তো ফেনে ভাত খেতে পারে? বাচ্চারা তো খেতে পারে না। খিচুড়ি রান্না করবে, খিচুড়ির মধ্যে তোমার সবজি থাকবে না, কখনো থাকবে ওটা সেটা সবজি, ওটাকে বাচ্চারা খেতে পারে? খেতে পারে না। সপ্তাহে তোমার 3 দিন হাফ ডিম খাওয়ার জন্য নিয়ে যেতে হয়, টিফিন করে ওদের বাড়ি থেকে রান্না নিয়ে আসতে হয়। হ্যাঁ, কোন সময় করে রান্না আনতে হয়। একটা বাচ্চা আবার যদি ডেলিভারি হয়, যদি কার্ড জমা দেয়, ওই খাবার আবার 6 মাস পরে পায়। যে কারো 6 মাস হয়ে গেছে, আবার বাচ্চার যদি একবার নাম কাটা চলে যায়, আবার ও 6 মাস পরেই পাবে। কারো বছর হয়ে যায় তারপরে দেয় খাবার। ডাল আবার জানুয়ারি মাস থেকে 10 কিলো ডাল আমি 7 নম্বর থেকে ধার করে নিয়ে এসেছি। ওটাই নিয়ে আবার নিজস্ব গাড়ি থেকে কিনে নিয়েছি ডাল। কত মাস থেকে ডাল বরাদ্দ বন্ধ? ডাল জানুয়ারি মাসের 10 তারিখ থেকে। কি পাচ্ছি না, আমি পাচ্ছি না, ডাল পাচ্ছি না। এখনকার যে অভিযোগটা ওই জিপি যে রয়েছে দায়িত্বের ওই সৌরজার ম্যাডাম, তাকে আমি বললাম ব্যাপারটা দেখার জন্য। খড়িবাড়ির একটি স্কুল, সেই স্কুলে প্রধান শিক্ষিকার বদলি রুখতে রীতিমতো কান্না, স্লোগান। খড়িবাড়ির অন্য স্কুলে বদলি প্রধান শিক্ষিকার, আর সেই বদলি আটকাতে শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্না। দেখুন সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, এতটাই প্রিয় শিক্ষিকা যাকে জড়িয়ে ধরে কাঁদছেন সবাই, প্রত্যেক পড়ুয়া কাঁদছেন, কি বলছেন অভিভাবকরা? দেখো, একেবারে সেই ছবি কিন্তু তুলে এলো আমাদের ক্যামেরার মাধ্যমে। প্রধান শিক্ষিকাকে কার্যত বদলি রুখতেই কিন্তু জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকরাও কিন্তু চোখ দিয়ে ফেললেন জল। আর এই ছবি দেখে উঠেই কিন্তু এলাকাবাসীদের মধ্যেই একটি আলাদা চিত্র তুলে ধরেছে এবং অভিভাবকরা জানাচ্ছেন যে এই শিক্ষিকা স্কুলে আসার পরে স্কুলের যেভাবে উন্নয়ন হয়েছে, শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু উন্নয়ন হয়েছে। এক্ষেত্রে বলা যায় যে শিক্ষার্থীরা চাইছেন যে এই প্রধান শিক্ষিকা স্কুলেই থাকুক, কারণ এই প্রধান শিক্ষিকার মাধ্যমেই স্কুলে যেমন মানোন্নয়ন বৃদ্ধি ঘটেছে, তেমনি খেলাধুলার চর্চাও কিন্তু বৃদ্ধি ঘটেছে। স্কুলের প্রচুর যারা শিক্ষার্থী তাদের কিন্তু রাজ্য স্তরে খেলায় এবার অংশগ্রহণ করেছিল এবং তারা কিন্তু অনেক চাইছেন তাদের প্রিয় শিক্ষিকাকে যেন স্কুলেই থাকুক। এক কথায় বলা চলে যে প্রধান শিক্ষিকাকে আটকাতে আর চোখের জলে ভাসালেন এলাকার যেমন অভিভাবকরা তেমনি শিক্ষার্থীরা। তবে ম্যাম আমাদেরকে শেখায়, আমরা কত দূর খেলতে গেছি, আমরা যাইতে দিব না ম্যামকে। আমরা ম্যামকে যাইতে দিব না। আমরা যতটা খেলাধুলা করছি, প্রায় আমরা ডিস্ট্রিক্ট খেলে আসছি। ম্যাডামকে যেতে দিব না? না, দিব না। আমাদের এই দিদিমণি আসার পরে বাচ্চাগুলো লেখাপড়া ভালো করে, হ্যাঁ, সব দিকে খেলাধুলা সব দিকে নিয়ে যাচ্ছে আগায়। এই স্কুলে কতদিন থেকে আছেন আপনি? এই স্কুলে 7 বছর। শিক্ষার্থীরা তো আপনাকে যেতে দিতে যাচ্ছেন না, কি করব? আমি তো সরকারি নির্দেশ মানতে বাধ্য। এখানে হেড টিচার হিসাবে অন্য কেউ আসবে। চন্দ্রকোনা স্কুল, সেই স্কুলে চোরেদের তাণ্ডবের ছবি দেখাবো। 3টি আলমারি ভেঙে লন্ডভন্ড সমস্ত কাগজপত্র, মিড ডে মিলের সমস্ত সরঞ্জাম চুরি করা হয়েছে। এমনকি রান্নার ওভেন নিয়েও চম্পট দেয় দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুকান্ত। কি ঠিক এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট উঠে আসছে? কাউকে কি ধরা সম্ভব হচ্ছে এখনো পর্যন্ত?
দেখো, চন্দ্রকোনা টাউন থানার পুলিশ এই যে প্রাথমিক বিদ্যালয় চুরি, সেই চুরির তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি। যে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পাঁচামি নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়, যেটা জানা যাচ্ছে যে ওই প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে পড়ুয়ারা যেয়ে দেখেন যে স্কুলের গেট ভাঙা, এবং স্কুলের গেট নয়, তার সাথে অফিস রুমের প্রায় 3টি আলমারি ভেঙে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে কাগজপত্র, এবং মিড ডে মিলের যেসব চাল থেকে আলু এবং রান্না করার সামগ্রী সেসব চুরি গেছে বলে স্কুল কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছে, এবং সাথে সাথেই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওই পড়ুয়াদের খাবার ব্যবস্থা করা হয়েছে, এবং আগামী দিনে যাতে করে মিড ডে মিল চালু করা হয় সেই ব্যবস্থা করবে। কিন্তু কিভাবে এই প্রাথমিক বিদ্যালয়ে কেনই বা চুরি হলো, তাদের উদ্দেশ্য কি ছিল, এই নিয়ে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। বেশ, নৈহাটির ছবি দেখাবো। মোমোর টপ দিয়ে খুন, নৈহাটির দোগাছিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। মোমো খাওয়ার জন্য ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, এই যে যুবক খুন, সেখানে ত্রিকোণ প্রেমের তত্ত্ব উঠে আসছে, কিন্তু কি এমন হলো যেখানে খুন করা হলো যুবককে? তদন্ত থেকে কি আপডেট উঠে আসছে? হ্যাঁ, দেখো, নৈহাটির দোগাছিয়ার সুব্রত হালদার, তার পাড়ারই এক মহিলা, বিবাহিত মহিলা চিঙ্কু সাউ, তার সঙ্গে আরও একজনের সম্পর্ক জড়িয়ে পড়ে। এই চিঙ্কু সাউর বিরুদ্ধে অভিযোগ সুব্রত বাড়ির পরিবার, তার সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে। পরিবার থেকে তাকে অনেকবার বোঝানো হয়েছিল, কিন্তু সেই সম্পর্ক ছিন্ন করেনি চৈতালি। তারপর কিন্তু চিঙ্কি, তারপর থেকে কিন্তু তাদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়। তারপর গতকাল তাকে মোমো আনবার নাম করে তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। যখন সে সুব্রত তার বাড়ি থেকে মোমো কিনে নিয়ে তার বাড়িতে যায়, তারপরে কিন্তু ঘটে যায় এই ঘটনা। তাকে প্রথমে বিভিন্ন জায়গায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বাড়ির লোকের অভিযোগ তাকে গলায় শ্বাসরোধ করে তাকে মেরে বাঁশবাগানে একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কিন্তু এলাকার চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে স্বামী স্ত্রী এবং চিঙ্কিকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা, এর পিছনে আরো কেউ রয়েছে কিনা, কারণ এই মহিলার সঙ্গে আমরা অবশ্যই সেই খবরের দিকে নজর রাখবো। এই গলায় দাগ ছিল, এইখানটায় ছিল, নাকের এখানটায় মানে খামচি ছিল, ঠিক আছে। আর রাত্রিবেলায় মোমো নিয়ে আসতে বলেছে। ওর বন্ধুরা সবাই বলছে, দিদি তুমি মোমো আনতে বলেছো? আমি বলছি না। বলছে ও রাত্রি জানো বললো মোমো নিয়ে যেতে বললো, কিন্তু কে মোমোটা নিয়ে যেতে বললো? ওদের ওখানে রাত্রিরে বউকে ফোন করিয়ে কত দিন ধরে ফোন করিয়ে নিয়ে যায়, ঘুমাইতে দেয় না। আপনি কিছু জানলেন না বিষয়, এতদিন ধরে সম্পর্ক না, কোনো এইসব নেই। এখন যদি মিথ্যে কথা যদি বলে কি হাওড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মার, সিসি ক্যামেরায় মুহূর্তের ছবি ধরা পড়েছে। ব্যবসায়িক বচসার জেরেই মারধর বলে দাবি করছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং এখনো পর্যন্ত কি বলছে পুলিশ? দেখো, অবশ্যই যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনিও কিন্তু একজন ব্যবসায়ী। তবে যে ব্যবসায়ী অর্থাৎ শেখ রফিকুল, যাকে মারধর করা হয়েছে, যিনি আহত অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের পরিবারের দাবি এই দুলাল আলী মণ্ডল, এই যে ব্যবসায়ী হাজি মার্কেট অর্থাৎ হজ মার্কেট বাঁকড়ার, সেখানে দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবসায়ী তথ্যতা এবং যার জেরে বারবার করে রফিকুলকে হুমকি দিত, মারধর করার চেষ্টা চালাতো, অন্য লোক দিয়েও মারধর করার চেষ্টা করেছে। গতকাল রাত্রিবেলা হঠাৎ করেই বা সন্ধ্যার দিকে হঠাৎ করেই কিন্তু এই দুলাল আলী মণ্ডল সেখানে ঢোকে রফিকুলের দোকানে এবং তাকে ফেলে মারধর করতে শুরু করে। মার্কেটের মধ্যে বাধা দিতে গেলে কিন্তু অন্যান্য ব্যবসায়ীরাও আক্রান্ত হয়। ফলে এই ঘটনা তদন্ত করছে বাঁকড়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত দুলাল আলী মণ্ডল তাকে গ্রেপ্তার করতে পারেনি। আমি ওর নামে কিছুই বলিনি। আমার নামে মানে বারংবার উল্টো সিধায় কথা বলে, নানা রকমভাবে হেনস্থা করে। বলে কাস্টমারকে টেনে নেবে, আমার মাল দেখতে দেবে না, মানে নানা রকমভাবে ডিস্টার্ব করে। প্রত্যেক মানুষকে ঘুরে দাঁড়াতে হবে, তার মধ্যে বিজনেস করতে গিয়েছে। ওখানে হেলমেটটা রেখে বাবাকে বদনাম ধরে এলোপাতারি মাছ শুরু করে দিয়েছে। আমিও ধরতে গিয়েছি, আমাকে এলোপাতারি মাছ হয়েছে, দুজনকে মারতে মারতে পড়ে গিয়েছে, তারপরে পাঁচ উঠতে আরম্ভ করে দিয়েছে। লোকালয়ে আবারও হাতির তাণ্ডব। বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এলাকায় হাতির দাপাদাপি। 25টি হাতির দল বক্সা ফিডার রোড পার করে লোকালয়ে ঢুকে পড়ে। আর হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজকুমার, সেই 25টি হাতির দল তারা কি বনে ফিরে গিয়েছে? এখনো কি আপডেট? হ্যাঁ, দেখো, সকাল থেকে কিন্তু 3টি জায়গাতে হাতি বেরিয়েছিল, জলদাপাড়া এবং বক্সা ব্যাঘ্র প্রকল্প।
এই দুটো বনাঞ্চলের 3টি জায়গাতে হাতি বেরিয়েছিল। এখন পর্যন্ত আপডেট হচ্ছে সব জায়গাতেই হাতিগুলোকে খেদিয়ে কিন্তু জঙ্গলে ঢুকিয়ে দিতে পেরেছেন বন কর্তৃপক্ষ। যদিও আজকে এই যে হাতির হামলায় গোটা ডুয়ার্স জুড়ে তটস্থ থেকেছিল, কিন্তু ক্ষয়ক্ষতি সেরকমটা হয়নি। 25টি হাতির যে দলের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ খেদিয়ে আবার জঙ্গলে ঢুকিয়ে দিয়েছে। বেশ, সেই হাতির ছবি যেখানে রীতিমতো আতঙ্কে রয়েছেন বাসিন্দারা, অপরদিকে পর্যটকরা তারা সেই হাতির ছবি তুলতে ব্যস্ত। হাতির তাণ্ডব যেটা হচ্ছে রাত্রেবেলা, সেটা তো আমাদের টিম থাকছেই। আমাদের প্রায় প্রত্যেক রেঞ্জেই এক বা একাধিক টিম রয়েছে, তার সাথে এলিফ্যান্ট স্কোয়াড রয়েছে এবং দরকার মতো আমরা এক্সট্রা গাড়ি বা ওই সাধারণ লোক যেগুলো জেএফএমসি রয়েছে সেখান থেকে আমরা নিয়ে এটা যতটা পারা যায় আমরা কন্ট্রোলের চেষ্টা করি। এবার তারপরেও ক্ষয়ক্ষতি কিছু হয়। অপরদিকে মালবাজার, সেখানে খাঁচাবন্দি করা হচ্ছে চিতাবাঘকে। বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হলো চিতাবাঘ। চিতাবাঘের আনাগোনায় কয়েকদিন থেকেই কুমলায় রীতিমতো আতঙ্ক ছিল। শেষ পর্যন্ত ছাগলের টোপ দিয়ে ধরা হয় সেই চিতাবাঘটি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। রকি, কি বলছেন স্থানীয়রা? কতটা খুশি তারা চিতাবাঘ ফিরে গিয়েছে জঙ্গলে? তাহলে এখন আতঙ্ক মুক্ত তারা তো? অনিন্দিতা, মালবাজার অন্তর্গত সেখানকার যে এলাকা রয়েছে সেখানে আজ সকালবেলা কিন্তু খাঁচাবন্দি অবস্থায় দেখা গেল একটি চিতাবাঘ। বেশ কয়েকদিন ধরেই সেই এলাকায় কিন্তু চিতাবাঘের আনাগোনা বাড়ছিল এবং স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের কাছে আর্জি জানিয়েছিল সেখানে যেন চিতাবাঘ ধরার জন্য খাঁচা বসানো হয়। অবশেষে আজ সকালবেলা যখন স্থানীয় বাসিন্দারা সেখানে দেখতে পান যে একটি চিতাবাঘ ধরা পড়েছে, রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে সেই চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে গিয়েছে। এরপর কিন্তু বন দপ্তর সূত্রে খবর সেই চিতাবাঘটি সুস্থ থাকায় তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। খাঁচাবন্দি চিতাবাঘ হওয়ায় কিন্তু রীতিমতো খুশি এলাকার মানুষ এবং আতঙ্ক মুক্ত হয়েছে সেই এলাকা। দুয়ারে রিপোর্টার, এই 1 ঘন্টায় জেলার সমস্ত খবর, সমস্ত অভাব অভিযোগ সব দেখালাম এবং সেই 1 ঘন্টায় জেলার সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তবে জেলা দুয়ারে রিপোর্টার আজ এই